অমিতাভ বচ্চন তাকে সবচেয়ে সুন্দরী নারী বলে অভিহিত করেছিলেন, কিন্তু পরিবার তার চলচ্চিত্র ক্যারিয়ারকে সমর্থন না করার পর তাকে অনশন করতে হয়েছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সায়রা বানু হিন্দি সিনেমায় একজন বিখ্যাত অভিনেত্রী হওয়ার অনেক আগেই তার মা নাসিম বানু ভারতের প্রথম মহিলা সুপারস্টার হিসাবে পথ চলা শুরু করেছিলেন। পুরনো দিল্লিতে জন্মগ্রহণকারী রওশন আরা বেগমের বংশধর হিসাবে তিনি অভিনয় শিল্পে গভীরভাবে প্রথিত ছিলেন। তার মা চামিয়ান বাই, যিনি শামশাদ বেগম নামেও পরিচিত, যদিও বিখ্যাত প্লেব্যাক গায়িকা বলে ভুল করা যাবে না, তিনি ছিলেন তার সময়ের একজন সুপরিচিত এবং সফল তাওয়াইফ এবং কণ্ঠশিল্পী। অভিনয় জগতের সাথে তার নিজস্ব সম্পর্ক থাকা সত্ত্বেও শামশাদ তার মেয়ের চলচ্চিত্রে প্রবেশের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি তার জন্য একটি ভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন চিকিৎসা ক্ষেত্রে। দিল্লির কুইন ম্যারিস হাই স্কুলে পড়াশোনা করার সময় নাসিমের ভাগ্যে এক অপ্রত্যাশিত পরিবর্তন আসে। গ্রীষ্মের ছুটিতে মায়ের সাথে বম্বে যাওয়ার সময় তিনি একটি ফিল্ম স্টুডিওতে পা রাখেন। সিনেমার জাদুকরী জগৎ তাকে মুগ্ধ করে। পরিবেশ, আলো এবং চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া তার মধ্যে অভিনয়ের প্রতি গভীর আগ্রহ জাগ্রত করে। তবে এই স্বপ্ন পূরণের সিদ্ধান্ত তার মায়ের তীব্র অস্বীকৃতির সম্মুখীন হয়। তার হৃদয়ের কথা শোনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ নাসিম অনশন ধর্মঘট শুরু করেন, যতক্ষণ না তার মা তার অভিনেত্রী হওয়ার ইচ্ছা পূরণ করেন। তার অধ্যবসায় সফল হয়েছিল। নাসিম বানু সোহরাব মোদির পরিচালনায় প্রথম ছবি খুন কা খুন 1935 সালে এই ছবি দিয়েই আত্মপ্রকাশ করেছিলেন, যা শেক্সপিয়ারের হ্যামলেটের রূপান্তর, যেখানে তিনি ওফেলিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন। তার মনোমুগ্ধকর, লাবণ্যময় এবং স্বাভাবিক পর্দার উপস্থিতি সোহরাব মোদির দৃষ্টি আকর্ষণ করেছিল, যার ফলে তিনি তাকে তার ব্যানার মিনার্ভা মুভিটোনের অধীনে চুক্তিবদ্ধ করেছিলেন। তার নির্দেশনায় তিনি বেশ কয়েকটি প্রশংসিত অভিনয় করেছিলেন, তবে পুকার 1939 সালে রিলিজ করেছিল। এই ছবিতে রাজকীয় সম্রাজ্ঞী নূরজাহানের চরিত্রে অভিনয় তাকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। এই চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য নাসিম ঘোড়সাওয়ার এবং গান গাওয়ার প্রশিক্ষণ নেন। প্রতিটি দৃশ্যে সত্যতা নিশ্চিত করেন। জিন্দেগি কা সাজ ভি ক্যা সাজ হ্যায় গানটি জনপ্রিয়তা অর্জন করে এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দর্শকরা তাকে পরি চেহারা নামে ডাকেন, পরীর মতো মুখের নারী। 1940 এবং 1950-এর দশকের গোড়ার দিকে নাসিম বানু তার প্রজন্মের কিছু বড় তারকাদের সাথে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছিলেন। জ্ঞান মুখার্জি পরিচালিত এবং মহান সাদাত হাসান মান্টো রচিত চল চল রে নওজওয়ান 1944 সালে রিলিজ করে। এই ছবিতে অশোক কুমারের সাথে তার জুটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন, যেমন মেহবুব খান পরিচালিত অনোখী আদা 1948 সালে, সোহরাব মোদির শীষ মহল 1950 সালে এবং শাবিস্তান 1951 সালে। শ্যামের বিপরীতে, যিনি ছবির শুটিংয়ের সময় দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা যান। 1940-এর দশকের গোড়ার দিকে নাসিম তার স্বামী স্থপতি মিয়া এহসান উল হকের সাথে হাত মিলিয়ে তাজমহল পিকচার্স প্রতিষ্ঠা করেন। তারা একসাথে বেশ কয়েকটি স্মরণীয় চলচ্চিত্র নির্মাণ করেন, যার মধ্যে রয়েছে উজালা 1942 সালে, বেগম
1945 সালে, মুলাকাত 1947 সালে, চাঁদনি রাত 1949 সালে এবং আজিব লড়কি 1952 সালে রিলিজ করে। এই দম্পতির দুটি সন্তান ছিল, সায়রা বানু এবং সুলতান আহমেদ। দেশভাগের পর এহসান পাকিস্তানে চলে যান। যখন নাসিম তার সন্তানদের সাথে ভারতে থাকতে পছন্দ করেন, যদিও তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে, এহসান সীমান্তের ওপারে তাদের চলচ্চিত্র মুক্তি দেন, যা পাকিস্তানি দর্শকদের নাসিমের শৈল্পিকতার এক ঝলক দেখায়। তার কিছু স্মরণীয় কাজের মধ্যে রয়েছে পুকার 1939 সালে, চল চল রে নওজওয়ান 1944 সালে, আনোখি আদা 1948 সালে, শীষ মহল 1950 সালে এবং শাবিস্তান 1951 সালে রিলিজ করে। বছরের পর বছর ধরে তিনি সোহরাব মোদি, চন্দ্রমোহন, পৃথ্বীরাজ কাপুর, ত্রিলোক কাপুর, অশোক কুমার, শ্যাম, সুরেন্দ্র, নবীন ইয়াগনিক, প্রেম আদিব এবং রহমানের মতো যুগের বেশ কয়েকজন কিংবদন্তি ব্যক্তির সাথে পর্দা ভাগ করে নেন। শাবিস্তান 1951 সালে এই ছবির শুটিংয়ের সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যখন বিখ্যাত অভিনেতা শ্যাম ঘোড়া থেকে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায় হিসাবে চিহ্নিত হয়। 1950-এর দশকের শেষের দিকে নাসিম ধীরে ধীরে অভিনয় থেকে সরে আসেন এবং ফ্যাশন এবং পোশাক নকশার প্রতি তার সৃজনশীল আবেগকে পুনর্নির্দেশ করেন। তিনি তার মেয়ে সায়রা বানুর চলচ্চিত্রের জন্য চমৎকার পোশাক তৈরি করেছিলেন, নিশ্চিত করেছিলেন যে তার শৈল্পিক প্রতিভা সিনেমাকে নতুন উপায়ে প্রভাবিত করে। মজার ব্যাপার হলো, পরবর্তীকালে স্টারডাস্টের একটি সাক্ষাৎকারে নাসিম স্বীকার করেছিলেন যে তিনি তাদের মিলনে অবাক হয়েছিলেন, কুমারকে আজীবন অবিবাহিত বলে বিশ্বাস করেছিলেন, যদিও তিনি তার মেয়ের প্রতি তার ক্রমবর্ধমান ভালোবাসা লক্ষ্য করেছিলেন। নাসিম বানু 18 জুন 2002 সালে 85 বছর বয়সে মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এমন এক উত্তরাধিকার রেখে যান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিস্তৃত ছিল। ভারতীয় চলচ্চিত্রে সুপারস্টারডমের প্রথম মহিলা থেকে শুরু করে তার মেয়ের যুগের স্টাইল এবং সৌন্দর্য গঠন পর্যন্ত তিনি সৌন্দর্য, দৃঢ়তা এবং শৈল্পিক প্রতিভার এক স্থায়ী প্রতীক হয়ে আছেন আজও। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।